ধন্যবাদ জনযোগের সৌরভ রায় এবং সাজ্জাদ সুমনকে বাংলাদেশ লেখক শিবিরের পক্ষ থেকে যে বর্তমানে গত কয়েকদিন যাবৎ যে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত এবং পাকিস্তানের মিলিটারি এবং রুলিং ক্লাসের মধ্যে। ভারত বলছে যে গত মাসে শেষ দিকে যে ন্যক্কারজনক যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে এবং সেখানে যে ২৬ জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং একজন নেপালি নাগরিককে টেরোরিস্টরা যে প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এটার জন্য সম্পূর্ণভাবে ভারতের বর্তমান সরকার তারা দায়ী করছে পাকিস্তানকে। কেন? যে পাকিস্তান গত ৭০ বছর যাবৎ বা এই সময়টাতে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন ইত্যাদি এদেরকে তারা প্যাট্রোনাইজ করেছে এবং তারা ধারাবাহিকভাবে এই ঘটনা সংগঠিত করছে এবং তার ফলশ্রুতিতে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার মিলিটারিকে নির্দেশ দেয় সামরিক পথে বিষয়টার কোনো সুরাহা করা যায় কিনা। তো সেটার একটা ভারতীয় ভাষ্য আমরা যেটা শুনেছি যে তারা পাকিস্তানের অভ্যন্তরে ৯টি জায়গায় তারা আক্রমণ পরিচালনা করেছিল এবং তারা বলেছে এই ৯টি জায়গায় তারা টেরোরিস্ট ক্যাম্প তারা লক্ষ্য করে তারা হামলা পরিচালনা করেছে এবং সেগুলোকে তারা ধ্বংস করেছে। বিপরীত দিকে আমরা পাকিস্তান গভর্নমেন্ট এবং পাকিস্তান মিলিটারির ভাষ্য যেটা শুনেছি সেটা হচ্ছে যে এই ৯টি জায়গাতে কোনো ধরনের টেরোরিস্ট ক্যাম্প ছিল না এবং সেখানে ভারতীয় সামরিক বাহিনীর হামলায় ২৬ জনের বেশি, কারণ এখন সেই সংখ্যাটা আরো বাড়ছে, বোধহয় ৩২ থেকে ৩৫ জনের মতন সাধারণ নাগরিক ইনক্লুডিং শিশু, নারী এবং বয়স্ক সিটিজেন সহ সেখানে তারা মৃত্যুবরণ করেছেন। ফলে এই পাল্টাপাল্টি ক্লেইম বা এই পাল্টাপাল্টি তথ্যের মধ্যে ভারতীয় মিডিয়া বা পাকিস্তানি মিডিয়া তারা এই বিষয়গুলো বলে চলেছেন এবং ভারত আরো দাবি করে পাকিস্তান আরো দাবি করেছে তারা পাল্টা আক্রমণ পরিচালনা করে ভারতীয় ফাইটার জেট তারা ভূপাতিত করেছেন, লাইন অফ কন্ট্রোলে তারা ভারতীয় মিলিটারির ব্যাপক ক্ষতি সাধন করেছেন ইত্যাদি ইত্যাদি। তো আমাদের আলোচনার বিষয় শুধু এই তথ্যগুলোকে কেন্দ্র করে নয়, আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আসলে এই ঘটনার সূত্রপাত কবে। এটা কি ২০১৯ সনে পুলওয়ামাতে যেই আক্রমণটি হয়েছিল, যেই টেরোরিস্ট আক্রমণ যেটা হয়েছিল সেই সময় সেটা শুরু, নাকি এর আগে এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আরো যে ৩টি একদম পূর্ণ মাত্রায় মানে ফুল স্কেল ওয়ার যেটাকে বলে, ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার পর ডোমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার কয়েক মাসের মধ্যেই প্রথম যে কাশ্মীর ওয়ার, যেটা ফার্স্ট কাশ্মীর ওয়ার নামে পরিচিত, সেটা হলো মিড-60s একবার হলো ভারত পাকিস্তানের মধ্যে ফুল স্কেল ওয়ার। 1971-এ বাংলাদেশের যখন মহান স্বাধীনতার যুদ্ধ যখন চলছিল তার শেষ দিকে এসে ডিসেম্বরের দিকে এসে তখন আবার ভারত পাকিস্তান তাদের মানে পাকিস্তানের পশ্চিম সীমান্তে তখন আবার আর একটা ফুল স্কেল ওয়ার হয় এবং বাংলাদেশের অভ্যন্তরেও আমরা ডিসেম্বর মাসে ভারতীয় মিলিটারিকে আমরা ঢুকতে দেখেছি এবং এখানেও মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তো এই যে এর আগে এরপরে কার্গিল ওয়ার, তারপরে ২০১৯-এ একটা কনফ্লিক্ট দেখলাম, এখন আবার আরেকটা নতুন কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি এবং এটা গ্র্যাজুয়ালি এই কনফ্লিক্ট ইজ এসকালেটিং। এখন প্রশ্ন হচ্ছে যে যে ভূখণ্ডকে নিয়ে এই
যুদ্ধের যে উন্মাদনা যেটা চলছে এবং সরাসরি যুদ্ধও হয়েছে বেশ কয়েকবার, যেটা আগেই বলেছি, আমরা যদি শুরুর বিন্দুতে যদি যেতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু হিস্ট্রি যদি পর্যালোচনা যদি করি কাশ্মীরের, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে প্রথম শতাব্দী বা ফার্স্ট মিলেনিয়ামের মাঝামাঝি সময় থেকে প্রায় 1400 শতক পর্যন্ত, মোর স্পেসিফিক্যালি 700 শতক থেকে 1400 শতক, মানে 7th to 14th সেঞ্চুরিজ পর্যন্ত কাশ্মীর আপনার শাসিত হয়েছে মূলত সিরিজ অফ হিন্দু ডাইনেস্টি মাধ্যমে। এবং ওই সময়ে হিন্দুইজম এবং বুদ্ধিজমের প্রভাবটাই বেশি ছিল ওই অঞ্চলটায়। এরপরে 1400 শতকের ওই সময়টাতেই সর্বপ্রথম, মানে আরো স্পেসিফিক্যালি যদি বলি তাহলে 1320 সনের দিকে মিস্টার রিঙ্কন শাহ, উনি ছিলেন ফার্স্ট মুসলিম রুলার অফ কাশ্মীর। 1320 সন থেকে মুসলিম রাজা বাদশাদের, মানে ফিউডাল লর্ডদের, তখন কাশ্মীরে তারা তাদের রাজত্ব শুরু হয় এবং মুসলিমদের এই ধারাবাহিক শাসন এবং শোষণ, সাধারণ কাশ্মীরিদের উপর শাসন এবং শোষণ পরিচালিত হয় 1820 সন পর্যন্ত। এর মধ্যে মোগলরা দখল করেছিল এবং মোগলরা কাশ্মীর রিজিয়নটাকে তারা শাসন এবং শোষণ তারা পরিচালনা করেছিলেন 1586 থেকে 1751 সন পর্যন্ত। এবং এরপরে আফগানদের কাছে হাত বদল হয় এবং আফগানরা এটা এইখানে শাসন শোষণ, যেটা দুররানি এম্পায়ার নামে পরিচিত ছিল, তারা এটা এই শাসন শোষণ তারা পরিচালনা করেন হচ্ছে 1820 সন পর্যন্ত। এই 1820-এর ঠিক ওই সময়টাতে তখন আবার পাঞ্জাবের যে শিখ ল্যান্ডলর্ড এবং ফিউডাল লর্ড যারা ছিলেন, তখন তারা এই আফগান দুরানি এম্পায়ারকে কাশ্মীরের ওই রিজিয়নে তারা পরাজিত করেন এবং তারা তখন দখল করে তখন তারা নিজেদের শাসন এবং শোষণ একইভাবে তারা জারি রাখেন। এবং এই ধারাবাহিকতায় ব্রিটিশদের কাছে হাত বদল কখন হয়? শিখদের হাত থেকে, মানে শিখ ল্যান্ডলর্ডদের হাত থেকে। তো শিখ ল্যান্ডলর্ডদের হাত থেকে আপনার হাত বদল হয় হচ্ছে 1845 সনে শিখদের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির, মানে শিখ ওই সময়কার যে ফিউডাল ল্যান্ডলর্ডস যারা ছিলেন তাদের সঙ্গে প্রথম যুদ্ধটা হয় ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির 1845 সনে। এবং সেখানে শিখরা পরাজয় বরণ করে এবং সেটা ব্রিটিশ এক ধরনের রুলের আওতায় তখন সেটা চলে আসে। তো এইভাবে আপনার সর্বশেষ যিনি রাজা ছিলেন, আমরা সবাই যার নাম জানি, যে মহারাজা হরি সিং, তিনি ওই কাশ্মীর অঞ্চলে তিনি রাজ্যাভিষেক ঘটে তার 1925 সনে এবং সেটা শেষ হয় 1947 সনে, যদিও তিনি ছিলেন ব্রিটিশ আমব্রেলার নিচে। মানে তাদের স্বাধীন সত্তা যেটা ছিল শিখদের, সেটা 1845 সনেই তারা ব্রিটিশদের কাছে সেটা পরাজিত হয় এবং পরবর্তীতে 1857-58 সনের দিকে একটা চুক্তির মাধ্যমে তারা ব্রিটিশদের অধীনে থেকে তারা পুরো কাশ্মীর ভ্যালি, কাশ্মীর রিজিয়ন, সেটা একদম সেই গিলগিট বাল্টিস্তান থেকে শুরু করে লাদাখের ওই পারে তিব্বতের একটা অংশ, তারপর এদিক দিয়ে জম্মু এবং কাশ্মীর, এই ফুল রিজিয়নটা তারা ব্রিটিশদের আমলার নিচে থেকেই তারা শাসন এবং শোষণ তারা
করতেন। তো এই হচ্ছে মানে স্বল্প পরিসরে কাশ্মীরের সিচুয়েশন। এবং 1941 সনে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে, তখন দি দেন ব্রিটিশ কলোনিয়াল রিজিম, যারা ভারতবর্ষ শোষণ করছিল যারা, তো সেই সময় তাদের একটা আপনার পপুলেশন যে আপনার সার্ভে যেটা তারা করেছিলেন, সেই সার্ভে অনুযায়ী দেখা যাচ্ছে 1941-এ কাশ্মীরে রেজিস্টার্ড মানে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেখা যাচ্ছে যে মুসলিম মেজরিটি ছিল, হচ্ছে পপুলেশনের মধ্যে মুসলিম মেজরিটি ছিল এবং তাদের সংখ্যাটা হচ্ছে 77%। এরপরে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের পার্সেন্টেজটা হচ্ছে 20%। এছাড়া বুদ্ধিস্ট এবং শিখ, তারা এই দুই বিশ্বাসের লোকজন মিলে তাদের সংখ্যাটা ছিল মাত্র 3%। এই ছিল 1940s-এর দিকে কাশ্মীরের পপুলেশনের অবস্থা। তো ওই সময় কাশ্মীরের মেজরিটি পপুলেশন, সেটা মুসলিম হোক বা হিন্দু হোক বা শিখ হোক বা বুদ্ধিস্ট হোক, অ্যাকচুয়ালি মেজরিটি ছিল অত্যন্ত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যেটা ফিউডাল শাসনের সময় যেটা হয়েছে বা ব্রিটিশ কলোনিয়াল রুলিং এর সময় যেটা হয়েছে, মূলত তারা ছিলেন কৃষির সঙ্গে বাঁধা এবং তাদের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ওই সময়কার কোনো শাসক কোনোদিনই করেনি। এবং তারা সর্বতোভাবেই ভূমির সঙ্গে বাঁধা ছিলেন। তারপর ল্যান্ডলর্ডদের কাছ থেকে তাদের সেই জমিতে তারা দাসের মতন তারা খাটতেন, সে যে ধর্মেরই হোক না কেন। মানি লেন্ডার যারা ছিলেন, মানে ওই সময় সুদী মহাজন যারা ছিল, তাদের কাছ থেকে টাকা পয়সা ধার করে একভাবে এই ধরনের সার্ফডম যেটাকে বলা হয় আর কি, দাসত্বের জীবন তারা যাপন করেছেন। তাদের কোনো শিক্ষার কোনো বন্দোবস্ত ছিল না এবং এই সমস্ত ভয়াবহ শোষণ এবং শাসনের চাপে কাশ্মীরের বেশিরভাগ মানুষ সেই সময়ে অ্যাকচুয়ালি তাদের রাজনৈতিক অধিকার কি বা রাজনীতি বিষয়টা কি এই সম্পর্কে তাদের সচেতনতা আসলে সে সময় ছিল না এবং থাকার কথাও নাই। তো এমনকি আপনার পিজেন্টস যারা ছিলেন, যেহেতু কাশ্মীরের মেজরিটি পপুলেশনের মেজরিটি অংশটাই ছিলেন কৃষক, 1930 সন পর্যন্ত হিস্টোরিক্যাল ডাটা অনুযায়ী যে 1930 সন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক অধিকার বা তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধি কিচ্ছু ছিল না তাদের 1930 সন পর্যন্ত। তো এইভাবে বিভিন্ন ধর্মের, সেটা এক সময় প্রায় 700 বছরের মতন হিন্দু রুলিং ক্লাস ডাইনেস্টি, সেই প্রথম শতকে তারা এক ধরনের শোষণ নির্যাতন চালিয়েছে। 1320 সন থেকে মুসলিম ল্যান্ডলর্ডরা, পরবর্তীতে মুঘল এবং আফগান ল্যান্ডলর্ডরা তার চেয়েও ভয়ঙ্কর শাসন শোষণ চালিয়েছে এবং এরপরে ব্রিটিশ কলোনিয়াল রিজিমের আওতায় থেকে যে রাজা মহারাজারা ছিলেন একই কাজ তারা বহাল রেখেছেন। তো এই ধারাবাহিকতায় এই ভারতবর্ষ যখন ডোমিনিয়ন স্ট্যাটাসে 1947 সনে ভাগ হয়, 14ই অগস্ট পাকিস্তান তার ডোমিনিয়ন স্ট্যাটাস পায়, যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল, এবং ঠিক পরের দিন 15ই আগস্ট ভারত তার ডোমিনিয়ন স্ট্যাটাস পায়। আনফর্চুনেটলি প্রেজেন্ট ডে হিস্টোরিয়ানরা, সেটা পাকিস্তানে হোক, ভারতে হোক বা বাংলাদেশে হোক, প্রেজেন্ট ডে হিস্টোরিয়ানরা এই 14ই আগস্ট বা 15ই আগস্টকে ঘোষণা করা হয় যে ভারত 15ই আগস্ট স্বাধীন হয়েছে, পাকিস্তান 14ই আগস্ট স্বাধীন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ছিল ডোমিনিয়ন স্ট্যাটাসে। যেটা সত্যিকার অর্থে যেটাকে স্বাধীনতা বলা হয়, সেই স্বাধীনতা তখনও তারা অর্জন করতে পারেনি। একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে পাকিস্তান 14ই অগস্ট যখন তার ডোমিনিয়ন স্ট্যাটাস যখন পায়, তখন পাকিস্তানের যে মিলিটারি যেটা ছিল, পাকিস্তান আর্মি যেটা ছিল,
তো সেই পাকিস্তান আর্মির প্রধান ছিলেন একজন ব্রিটিশ জেনারেল, তার নাম সম্ভবত জেনারেল জেফ্রি, যদি আমি ভুল না বলে থাকি। আর ইন্ডিয়ান মিলিটারিতে, এবং ওই জেনারেল জেফ্রি তিনি প্রায় আপনার 1949-এর ডিসেম্বর পর্যন্ত ও 1950-র শুরু পর্যন্ত তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান। হি ইজ এ ব্রিটিশ জেনারেল। তো পাকিস্তানি সাধারণ মানুষকে পাকিস্তানি রুলিং ক্লাস ইতিহাস শেখাচ্ছে যে তারা নাকি সেই দিন স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ভারত, তাদের হিস্টোরিয়ানরা বলছেন যে তারা 15ই আগস্ট 1947 সনে তারা স্বাধীনতা অর্জন করেছেন, কিন্তু ভারতের মিলিটারি প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন একজন ব্রিটিশ জেনারেল। তো তিনি একজনের, তার নাম হচ্ছে জেনারেল স্যার ফ্রান্সিস রবার্ট রয়। তো তিনি ছিলেন 1951 পর্যন্ত, 47, প্রায় 4 বছর ভারতীয় সেনাবাহিনীর প্রধান দুজন ব্রিটিশ জেনারেল, মিস্টার রয় এবং রয়ের আগে আরেকজন ছিলেন অল্প সময়। এবং ওই সময় যেদিন ডোমিনিয়ন স্ট্যাটাস পায়, ভারতের গভর্নর জেনারেল ছিলেন মিস্টার লর্ড মাউন্টব্যাটেন। আনফর্চুনেটলি এই দুটো দেশের রুলিং ক্লাস, ইনক্লুডিং বাংলাদেশের রুলিং ক্লাস, এই 3টা দেশের রুলিং ক্লাস এই হিস্টোরিক্যাল ঘটনাগুলোকে একদম মাটি চাপা দিয়ে দিয়েছে। মাটি চাপা দিয়ে এটাকে তারা রিপ্লেস করেছে, এই কনফ্লিক্টটাকে তারা রিপ্লেস করেছে ধর্ম দিয়ে, এবং ধর্মীয় লেন্স থেকে এই বিষয়টাকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এখন পর্যন্ত। একটা বারও তারা উচ্চারণ করে না সে প্রথম শতাব্দী থেকে শুরু করে ব্রিটিশরা এখান থেকে চলে যাওয়া, মানে 1947 পর্যন্ত যত ধরনের ফিউডাল ল্যান্ড লর্ড, রাজা, বাদশাহ, মোগল সম্রাট, আফগান সম্রাট এবং ব্রিটিশ কলোনিয়াল রিজিম পরবর্তী, এবং তার আগে শিখ ল্যান্ডলর্ড এবং ব্রিটিশদের আওতাধীন থেকে শিখ ল্যান্ডলর্ডরা যে কাশ্মীরের মেজরিটি মানুষের উপর যে লুণ্ঠন যেটা চালিয়েছে, এত বড় সত্যটাকে আজকে চাপা দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে হিন্দু এবং মুসলিমের সংঘাত হিসেবে। এবং এই 3টি দেশেই দেখবেন যারা বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল যারা আছেন তারা বিষয়টাকে ভিউ করেন হচ্ছে এভাবে, যে এটা হিন্দু মুসলিমের লড়াই, এবং পাকিস্তান যেহেতু মুসলিম প্রধান দেশ ফলে কাশ্মীরের উচিত পাকিস্তানের সঙ্গে থাকা। আর ভারতীয়রা বলছে যেহেতু আমরা দীর্ঘদিন সেখানে হিন্দু ডাইনেস্টি, পরবর্তীতে শিখ ডাইনেস্টি, তারা সেখানে শাসন শোষণ পরিচালনা করেছেন, ফলে আমাদের সেখানে পূর্ণাঙ্গ অধিকার, এবং সেটাও ওই ধর্মীয় সেন্স থেকে। তো আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে ভারত এবং পাকিস্তান সরাসরি 3টি বৃহদাকার যুদ্ধে তারা লিপ্ত হয়। এর মধ্যে প্রথম যুদ্ধে তারা লিপ্ত হয় 1947 সনের তথাকথিত স্বাধীনতা পাওয়ার কয়েক মাসের মধ্যেই, এবং সেটা মোর স্পেসিফিক্যালি বলতে গেলে 1947 সনের 22শে অক্টোবর ওই সময় কাশ্মীরে যে বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী থাকতো তাদেরও এক ধরনের লড়াই করার সক্ষমতা বা শক্তি ছিল, ফলে ট্রাইবাল মিলিটেন্টস, এবং এদেরকে ব্যাক করেছে হচ্ছে পাকিস্তান আর্মি ওই সময়। তো এরা এসে তখন রাজা হরি সিংকে তারা উচ্ছেদ করতে চাইলেন। কেন তারা রাজা হরি সিংকে তারা উচ্ছেদ করতে চাইলেন? তাদের কারণ হচ্ছে যে পুঞ্চ, ওখানে একটা বিদ্রোহ হয়েছিল এবং জম্মুতে বেশ বড় সড়ো একটা মুসলিম ম্যাসাকার হয়েছিল। এই দুটোকে কারণ দেখিয়ে পাকিস্তানি মিলিটারির ব্যাকআপে তারা 22শে অক্টোবর 1947 সনে হরি সিংকে তারা উৎখাত করতে চাইলেন, এবং এইভাবে তারা ঢুকে পড়লেন জম্মু কাশ্মীরে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে পাকিস্তান আর্মির প্রধান সেনাপতি একজন ব্রিটিশ জেনারেল, ভারতীয় আর্মির প্রধান সেনাপতি একজন ব্রিটিশ জেনারেল। হিস্ট্রি বলছে যে অক্টোবর মাসে যখন এই হামলাটা যখন শুরু হলো হরি সিং এর বিরুদ্ধে,
ঠিক তার পরের মাসে 1 নভেম্বর 1947 সনে একজন ব্রিটিশ মেজর দায়িত্বপ্রাপ্ত হন। তার নাম হচ্ছে মেজর উইলিয়াম ব্রাউন। উইলিয়াম ব্রাউনের নেতৃত্বে হরি সিং বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহ ঘোষণা করার পরে যখন হরি সিং যখন আর পেরে উঠছেন না, বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে যখন পেরে উঠছেন না, তখন হরি সিং ভারতীয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেন। নেহরুর ক্যাবিনেটের সঙ্গে তার যোগাযোগ হয়, পণ্ডিত জওহরলাল নেহরু, এবং সেই ভিত্তিতে দ্রুততম সময়ে একটা চুক্তি স্বাক্ষর করে হরি সিং বলেন যে আমি ইন্ডিয়ান ডোমিনিয়নে ঢুকে যেতে চাই। এখানে বলে রাখা ভালো, 1947-এর 14ই আগস্ট এবং 15ই আগস্ট দুটো ডোমিনিয়ন যখন হয়, তখনও কাশ্মীর তার ইন্ডিপেন্ডেন্স বজায় রেখেছে। কাশ্মীর তখনও অ্যাজ এ প্রিন্সলি স্টেট, কারণ ব্রিটিশরা, বলে রাখা ভালো যে ব্রিটিশরা পুরো ভারতীয় সাবকন্টিনেন্ট, মানে এই সাবকন্টিনেন্ট তারা শাসন করত দুইভাবে। একটা হচ্ছে সরাসরি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেড রিজিয়ন ছিল, আর ছিল 570টার মতো প্রিন্সলি স্টেট। এর মধ্যে ওয়ান অফ দ্য প্রিন্সলি স্টেট ছিল হচ্ছে কাশ্মীর। ফলে পাকিস্তান এবং ভারত যখন ডোমিনিয়ন স্ট্যাটাস যখন অর্জন করে, সেই সময় কাশ্মীর, পুরো কাশ্মীর রিজিয়নটাই, লাদাখ সহ, আকসাই চীন সহ, তারা প্রিন্সলি স্টেট হিসেবেই ছিল। তারা দুই ডোমিনিয়নের কোনো ডোমিনিয়নে যান নাই। কিন্তু 22শে অক্টোবর যখন আক্রমণটা যখন হয়, তখনই সেখানে গোলমালটা প্রথম সূত্রপাত হয়, এবং এইভাবে ব্রিটিশ জেনারেল পাকিস্তানি সেনাপ্রধান ব্রিটিশ জেনারেল তিনি মেজর ব্রাউনকে তিনি এনগেজ করে দেন কু করার জন্য। আর এই দিক থেকে ব্রিটিশ জেনারেল যিনি ইন্ডিয়ান আর্মির প্রধান, তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে তখন তিনি সেখানে আবার সেনা পাঠান। তো এই সেনা, দুই পক্ষের সেনা মুখোমুখি লড়াই টড়াই ইত্যাদি হলো। হওয়ার পরে সেখানে তখন ইন্টারভেনশন করে হচ্ছে ইউনাইটেড নেশনস। কারণ 1948 সনের 1 জানুয়ারি প্রথম ভারতীয় সরকারের পক্ষ থেকে নালিশ বা কমপ্লেইন জানিয়ে ইউনাইটেড নেশনস বরাবর চিঠি লেখা হয় এবং বলা হয় যে তাদের উদ্যোগ নেওয়ার জন্য, এই ডিসপুট সলভ করার জন্য সিমিলার কমপ্লেইন, এবং এই বিষয়টা তখন পাঠানো হয় 15 জানুয়ারি 1948-এ পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে। তো এই মারামারি করতে গিয়ে পুরো জম্মু কাশ্মীর রিজিয়নের একটা বৃহৎ অংশ পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেড হয়ে যায়, কারণ তারা তাদের দখলে নিয়ে নেয়, যেটা আজাদ কাশ্মীর বা গিলগিট বাল্তিস্তান এই সেগমেন্টটা, আর এদিক দিয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখের একটা পোর্শন। এর মধ্যে আবার মাঝখান দিয়ে আবার চীনও ঢুকে পড়েছিল। তো চীন আবার লাদাখের একটা পোর্শন নিয়ে যায় কাশ্মীরিদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আকসাই চীন। আর যেহেতু চীনের সঙ্গে পাকিস্তানের একটা দীর্ঘ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ভালো রিলেশনশিপ যেহেতু অনেকদিন যাবৎ হয়েছে, ফলে তারাও গিলগিট বাল্তিস্তানের এক সাইড দিয়ে একটা পোর্শন তারা চীনকে ছেড়ে দেয়। তো এইভাবে বর্তমান কাশ্মীর, যেটা ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর ছিল 1947-এও, সেটা আজকে 3টা রাষ্ট্র মিলে 3 ভাগ করে নিয়েছে। তো 1948 সনে, ওই যে আমি যেটা একটু আগে বললাম যে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি ইন্ডিয়ান গভর্নমেন্ট চিঠি পাঠিয়েছিল ডিসপিউট রিজলভ করার জন্য, এবং পরবর্তীতে 15ই জানুয়ারি সিমিলার চিঠি পাকিস্তান গভর্নমেন্ট থেকেও পাঠানো হয়। তো এটা নিয়ে কয়েক মাস জাতিসংঘে ব্যাপক আলোচনা হয়, বিভিন্ন রাষ্ট্র সেই আলোচনায় অংশগ্রহণ করে যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, যেটা হিস্ট্রিতে পরিচিত, মানে 47 রেজলিউশন নামে। এটি গৃহীত হয় জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে, যেটা পাশ হয়, গৃহীত হয় এপ্রিল 21, 1948, 21শে এপ্রিল 1948 সনে এটি গৃহীত হয়। তো এই রেজলিউশনে যে বিষয়গুলো ছিল, আমি এখন এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই কারণে এই আলোচনাটা করতে চাই, কারণ এখন মোদি গভর্নমেন্ট আপনার কাশ্মীর ইস্যুটাকে 370 নামের একটা আর্টিকেল, এই দিকটাকে, যেটা নেহরুর সময় যেটা করা হয়েছিল, এখন সমস্ত দৃষ্টিটা
এদিকটাতে সে নিবন্ধিত করতে চায় এবং এটাকে একটা ধর্মীয় পরিচয়ের লড়াই, টেরোরিজমের বিরুদ্ধে লড়াই ইত্যাদি ইত্যাদি বলে মূল যে রেজলিউশন যেটা পাশ হয়েছিল, যেটা কাশ্মীরের সাধারণ জনগণের সার্বভৌমত্ব রক্ষার জন্য, যেই সার্বভৌমত্ব তিনটি রাষ্ট্র বিভিন্ন সময় মিলে কেড়ে নিয়েছে এবং কাশ্মীরিদের যে স্বতন্ত্র থাকার, স্বাধীনভাবে থাকার যে অধিকারটুকু যে কেড়ে নিয়েছে, সেইটাকে পুরোপুরি মাটি চাপা দিয়ে দিয়েছে তিনটি রাষ্ট্রে। এই রেজলিউশনটা নিয়েই এখন কথা বলবো। তো যে জিনিসটা বলছিলাম যে 47 রেজলিউশন, যেটা 21 এপ্রিল 1948, আমি একটু ছোট করে একটু পড়ে শোনাই। রেজলিউশনে বলা হচ্ছে, The Security Council, having considered the complaint of the Government of India concerning the dispute over the state of Jammu and Kashmir, having heard the representative of India in support of that complaint, and the reply and counter complaint of the representative of Pakistan, being strongly of the opinion that the early restoration of peace and order in Jammu and Kashmir is essential, and that India and Pakistan should do their utmost to bring about a cessation of all fighting. এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এখন যেটা পড়ব। Noting with satisfaction that both India and Pakistan desire that the question of the accession of Jammu and Kashmir to India or Pakistan should be decided through the democratic method of a free and impartial plebiscite. মানে হচ্ছে, বোঝার সুবিধার্থে, কাশ্মীরি জনগণ, ওই সময়ে কাশ্মীরে অবস্থান করা কাশ্মীরি জনগণ, তারা ভোট দিয়ে তারা তাদের ভাগ্য নির্ধারণ করবেন। তারা ভোট দিয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা পাকিস্তানের সঙ্গে যাবেন নাকি তারা ইন্ডিয়ার সঙ্গে যাবেন। তো এইটা ছিল 1948-এ মূল রেজলিউশনটা। এবং এই রেজলিউশনটা বাস্তবায়নের জন্য ইউনাইটেড নেশনস সেই সময় একটা কমিশন গঠন করে। সেই কমিশনে ভারত এবং পাকিস্তান তারা তাদের পছন্দের রাষ্ট্রকেও তারা সেখানে নির্বাচিত করে। তারপরে সিকিউরিটি কাউন্সিলও এরকম দুটো রাষ্ট্রকে তারা দায়িত্ব দেয় সেই কমিশনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এবং ইউনাইটেড স্টেটসও সেখানে সেই কমিশনে অন্তর্ভুক্ত হয়। সে রেজলিউশনে আরো পাশ হয় যে এই যে কাশ্মীরের যে ভোটটা হবে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য, কাশ্মীরের জনগণের এই ভোটটা পরিচালনা করার জন্য এবং দেখভাল করার জন্য, এবং ওই সময়টা মানে কাশ্মীর রিজিয়নটাকে পরিচালনা করার জন্য জাতিসংঘের নেতৃত্বে একজন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কর্তৃক নিয়োজিত একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর দক্ষতা সম্পন্ন লোকজনকে তারা নিয়োগ করবেন। এবং পাশাপাশি এই সিকিউরিটি কাউন্সিলে ভারত এবং পাকিস্তানের জন্য কিছু বাধ্যতামূলক কাজ তারা নির্ধারণ করেছিলেন বা বেঁধে দিয়েছিলেন। সেই কাজগুলো কি ছিল? যে সেখানে শান্তি এবং প্রপার অর্ডার যদি স্থাপন যদি করতে হয়, সেই কমিশনের নেতৃত্বে এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে, যে অ্যাডমিনিস্ট্রেশনটা ইউনাইটেড নেশনস বসাবে, যে পাকিস্তান আর্মি এবং ট্রাইবাল মিলিটেন্টস যারা ছিল, তৎকালীন পাকিস্তান সরকারের দায়িত্ব ছিল যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে উইথড্র করে নিয়ে যাওয়া। আর ভারতের উপর দায়িত্ব দিয়েছিল যে ভারতীয় সেনাবাহিনী যতটুকু পর্যন্ত সেখানে এসেছিল তাদেরকেও গ্র্যাজুয়ালি প্রত্যাহার করে নিয়ে যাওয়া, একদম মিনিমাম সংখ্যায় নামিয়ে নিয়ে আসা, যাতে মিনিমাম সিকিউরিটিটা যেন বজায় রাখতে পারে। দুটো রাষ্ট্রই, বোথ ইন্ডিয়া এবং পাকিস্তান, ইউনাইটেড নেশনসের এই রেজলিউশনের সঙ্গে তারা স্বাক্ষর করে আপনার একমত পোষণ করেছিল যে তারা এটা করবে। এবং সেখানে ভারত রাষ্ট্র হিসেবে তার আর কি কি দায়িত্ব ছিল, এই স্বাধীন ভোটাধিকারটা যেন কাশ্মীরের জনগণ যেন ভোটটা যেন করতে পারেন, প্রয়োগ করতে পারেন,
ভারতের আরো বেশ অনেকগুলো দায়িত্ব সেদিন সিকিউরিটি কাউন্সিল থেকে নির্ধারণ করে দেয়া হয়েছিল, পাকিস্তানকেও নির্ধারণ করে দেয়া হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি এই জাতিসংঘের পাশ করা এই রেজলিউশন নাম্বার 47 আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কাশ্মীরের জনগণকে পরাধীন করে রাখা হয়েছে সেই 1947 থেকে আজকে 2014 পর্যন্ত। দুটো যুদ্ধংদেহী রাষ্ট্র, মোর স্পেসিফিক্যালি ভারতের যে শাসক শ্রেণী এবং শাসক শ্রেণীর যে রাজনৈতিক দল যেগুলো আছে, সেটা বিজেপি হোক কংগ্রেস হোক, যখনই যে ক্ষমতায় এসছে সবসময় তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে এই রেজলিউশন 47-কে। সিমিলারলি পাকিস্তানেও যখন মিলিটারি শাসন যখন ছিল এবং বিভিন্ন সময় যখন বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে পাকিস্তানে ভোটের মাধ্যমে, তারা কেউই এই রেজলিউশনটাকে আর তারা সম্মান জানাননি বা শ্রদ্ধা জানাননি। তারা দাবি করেছেন পুরো পাকিস্তান কাশ্মীর আমার, ভারতীয়রাও দাবি করে যাচ্ছেন এবং তাদের তো ম্যাপের মধ্যেও আছে যে পুরো কাশ্মীর তাদের। ফলে কাশ্মীরের মানুষের, কাশ্মীরের শ্রমিক এবং কাশ্মীরের কৃষকের যে স্বাধীন সত্তা নিয়ে যে অবস্থান করার কথা স্বাধীন রাষ্ট্র হিসেবে, এটিকে তারা পদদলিত করে ফেলেছে। ঠিক এই পর্যায়ে যারা শ্রমিক এবং কৃষকের রাজনীতি করেন, বিশেষ করে ভারতবর্ষে সিপিআই, সিপিএম, তারপরে সিপিআই এমএল লিবারেশন, এই নামে যেই প্রধান যেই 3-4টে যে কমিউনিস্ট পার্টি আছে, তাদের রিসেন্ট গত 2 দিনে তারা যে স্টেটমেন্টগুলো দিয়েছে যে মোদি অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে যে একটা চরম ফ্যাসিস্ট মোদির নেতৃত্বে যে একটা অপারেশন সিন্দুর নামে যেটা পরিচালিত হচ্ছে, এই প্রত্যেকটা কমিউনিস্ট পার্টি এটাকে সমর্থন জানিয়েছে। এই উগ্র জাতীয়তাবাদী আক্রমণটাকে তারা সমর্থন জানিয়েছে। উগ্র ধর্মীয় আক্রমণটাকে এই কমিউনিস্ট পার্টিগুলো, 3টা পার্টি, ন্যাশনাল শভিনিজমের জায়গা থেকে তারা সমর্থন জানিয়ে বসে আছে। বিপরীতে পাকিস্তানের মজদুর কিষান মহাজ এবং পাকিস্তানের যে কমিউনিস্ট পার্টি যেটা আছে, তারা পুরো জিনিসটাকে তারা অপোজ করেছে। তারা আহ্বান জানিয়েছে যে পাকিস্তানের শ্রমিক কৃষক, ভারতের শ্রমিক কৃষক বা এই উপমহাদেশের শ্রমিক কৃষকের আসলে কোনো ফায়দা নেই। এই দুই রুলিং ক্লাসের, বোথ পাকিস্তান এবং ইন্ডিয়ার রুলিং ক্লাসের এই যে মারামারি কিছুদিন পরে পরে, এবং এটাকে যে ধর্মীয় বাতাবরণ দিয়ে যে মারামারিটা সৃষ্টি করা হয় এবং মারামারিটা যে চলে, তারা বলেছে এর বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, পাকিস্তান কমিউনিস্ট পার্টি ক্লিয়ারলি বলেছে যে এই ধরনের সাম্প্রদায়িক আক্রমণ এবং লড়াই এবং টেরোরিজমের বিরুদ্ধে যদি লড়তে যদি হয়, তাহলে উভয় দেশের এই সাবকন্টিনেন্টের শ্রমিক এবং কৃষককে তাদের নিজস্ব রাজনৈতিক সংগঠন গড়ে তুলে এদেরকে উচ্ছেদ করতে হবে। এবং এই উচ্ছেদ যতদিন পর্যন্ত না করা যাবে ততদিন পর্যন্ত এই 47 রেজলিউশন এই ভারত এবং পাকিস্তানের বুর্জোয়ারা জীবনেও তারা বাস্তবায়ন করবে না। কারণ এই রেজলিউশন সাইন হওয়ার পর, পাশ হওয়ার পর, জওয়াহরলাল নেহরু তিনি আবার প্রথম কমপ্লেনটা তিনি করেছিলেন যে পাকিস্তান ওখান থেকে তার মিলিটেন্টস এবং তার আর্মি সরাচ্ছে না, যেহেতু সরাচ্ছে না আমরাও সরাবো না। এবং এই ইট পাটকেলের নিক্ষেপ আমরা আজ পর্যন্ত গত 80 বছর যাবৎ, অলমোস্ট 80 ইয়ার্স যাবৎ আমরা এই দোষারোপ পাল্টা দোষারোপ এই খেলা আমরা দেখে যাচ্ছি। এবং এর মধ্যে বলি হচ্ছে অ্যাকচুয়ালি, যেমন কাশ্মীরের শ্রমিক এবং কৃষক সেই 700 সন থেকে ব্রিটিশ যাওয়ার আগ পর্যন্ত যেমন প্রচন্ড রকম শোষণ নিষ্পেষণের শিকার হয়েছিল, এখনো ঠিক এই একই ঘটনা ঘটে চলেছে। ফলে এর বিরুদ্ধে যেটা তুলে ধরা উচিত, 370 আর্টিকেল, এটা থাকা বা না থাকা, এটা দিয়ে পাকিস্তানের সাধারণ শ্রমজীবী মানুষের কোনো ফায়দা হবে না, তাদের মুক্তি আসবে না। তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার যদি ফিরে পেতে যদি হয় এবং এটাকে কেন্দ্র করে যদি রাজনৈতিকভাবে যদি সংগঠিত হতে হয়, শুধু কাশ্মীরি শ্রমিক জনতাকে না, তাদেরকে সমর্থন জুগিয়ে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে
যদি শ্রমিক কৃষকদেরকে যদি সংগঠিত যদি হতে হয়, তাহলে প্রধান দাবি হওয়া উচিত যে ইউনাইটেড নেশনসের সেই আর্টিকেল 47 এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই, এবং যার মধ্য দিয়ে কাশ্মীরের জনগণ তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারটা ফিরে পাবে। এছাড়া ওখানে স্থায়ী শান্তি আসবে না, কারণ কাশ্মীরকে তিনটি রাষ্ট্র পাকিস্তান, ভারত এবং চীন মিলে 3 খণ্ড করে ফেলেছে লাস্ট অলমোস্ট 80 ইয়ার্সে। ফলে এখান থেকে যদি এই কাশ্মীরি মানুষকে যদি রক্ষা করতে হয়, তাহলে ধর্মীয় লেন্স দিয়ে দেখলে হবে না যে সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকে, ফলে আমি একটা জিহাদি জোশে যাব, এটা এইভাবে হয় না। ফলে সঠিক রাজনৈতিক আন্দোলন এবং রাজনীতির মাধ্যমেই যদি কাশ্মীরের জনগণকে যদি মুক্ত করতে হয় এই 3 রাষ্ট্রের, এই 3 কলোনিয়াল স্টেটকে, এবং এই ফ্যাসিস্ট রুলিং ক্লাসের হাত থেকে যদি কাশ্মীরের সাধারণ জনগণকে যদি বাঁচাতে যদি হয়, তাহলে 1948 সনের 21শে এপ্রিলে ইউনাইটেড নেশনে যে পাশকৃত আর রেজলিউশন 47 সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতেই হবে, এবং এইটাই হোক এই উপমহাদেশের শ্রমিক কৃষকের প্রধান দাবি। এ বলেই শেষ করছি। ধন্যবাদ।